একটা বিষয় মোস্তফা ফজল পারভেজ বেশ ইন্টারেস্টিং তুলে আনলেন। আমার একটু জানার আগ্রহ, ধরেন এক হচ্ছে শেখ হাসিনার পতন, সেটি জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান যেটি বলি না কেন তার মাধ্যমে হলো, কিন্তু সেই আন্দোলন তো শুধুমাত্র শেখ হাসিনার পতনের আকাঙ্ক্ষা ছিল না। এই পতনের মধ্য দিয়ে একটা নতুন বন্দোবস্ত, নতুন সিস্টেম চালু হবে, যেটি আসলে সাধারণ মানুষের সবার আকাঙ্ক্ষা, যে সাধারণ মানুষ নেমে এসেছিল। এখন উনি যে অভিযোগটা করছেন যে শেখ হাসিনার পতনটুকু অনেকে খুব ভালোভাবে নিয়েছেন, কিন্তু বাকি যেটুকু অর্থাৎ সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার জায়গায় কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, সেই জায়গাটি আবার অনেকে ঠিক ধারণ করেন না, হয়তো বা তাদের মানে ওইরকম ব্যাটে বলে মেলে না বলে। বিএনপি কি আসলে মানে কেউ কেউ কি এরকম মানে আছেন কি না যে শেখ হাসিনার পতনটুকু ভালো লাগছে, কিন্তু জুলাইয়ের বাকি যে আকাঙ্ক্ষা সেটুকু আমাদের খুব একটা ভালো লাগছে না? ধরেন, আন্দোলনের যেই পার্টগুলোতে সবাই একমত, সেই পার্টটাই তো এক নম্বর। আমি আমার ব্যক্তিগত মতামত বলি সেটা হচ্ছে যে আপনার জুলাইয়ের গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে কিছু কিছু জিনিস আপনাকে মনে করে বলতে হবে। এমন এমন কিছু আচরণ, এমন এমন কাজ, এমন এমন কথা বিভিন্ন মহল থেকে করা হয়েছে, যেটা দ্বারা মনে হচ্ছিল যে একটা মহল জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কারা, কিভাবে, কোন মহল। আপনি বললেন যে জুলাইয়ের শেখ হাসিনার পতন ছিল ঠিকই, নতুন বন্দোবস্ত একটা ছিল। সেই নতুন বন্দোবস্ত তো আপনি কিভাবে করবেন? গার জোরে? নতুন বন্দোবস্ত করার জন্য আপনি কি কি করেছেন? সেই নতুন বন্দোবস্ত করতে গিয়ে আপনি দেখবেন একটা ঐকমত্য কমিশন করা হলো। 9 মাস বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে, এবং সেখানে আপনার এমনও আছে 3 মাস 6 মাস রাজনৈতিক দল জন্ম নিয়েছে, সে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও সেখানে রাখা হলো। এবং সেই নতুন বন্দোবস্ত করতে গিয়ে যারা নতুন বন্দোবস্তের মূল স্লোগান দিল, তাদের কাউকে কাউকে দেখা গেল যে 10 লাখ টাকা চাঁদাবাজি করার অভিযোগে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এই ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে ছাড়ানোর জন্য নতুন বন্দোবস্তের শীর্ষ নেতা সে চলে গেল। কিন্তু এইখানে আমার একটা আপত্তি, মানে নতুন বন্দোবস্তের নেতা বলতে মানে মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন? কারণ নতুন বন্দোবস্ত তো শুধু আপনি বললেন যে কুক্ষিগত করার চেষ্টা, তো নতুন বন্দোবস্ত তো আসলে সবার প্রত্যাশা ছিল। আমাকে একটু সময় দেন। জি। নতুন বন্দোবস্তটা আপনি কিভাবে করবেন? কাগজে কলমে নতুন বন্দোবস্তের ব্যাপারে যেই জিনিসগুলোর ব্যাপারে সবাই ঐক্যমত থাকবে, সেটাই তো বাস্তবায়ন করা সম্ভব। আর একটা প্রসেস হচ্ছে নির্বাচনের সময়, যে ওটা তো অনির্বাচিত একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার নাম। সেই সরকারের মূল দায়িত্বটা কি ছিল? একটা নির্বাচন দেওয়া। একটা নির্বাচন দেওয়া। আর এই কথাটা আমি যখন আপনাদের এই টেবিলে বলেছি, তখন ডান পাশ থেকে বাম পাশ থেকে একটা নির্বাচনের জন্যই কি এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কিনা, আবার উপদেষ্টারও 2-4 জন বলা শুরু করলেন আমরা শুধু নির্বাচন করতে এসেছি। ওনারা কি করতে এসেছিলেন? আপনি 90-এর গণ অভ্যুত্থানের পরে, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে তো প্রথম অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে। কেউ কেউ বলেন এটা কেয়ারটেকার সরকার, ওটা কেয়ারটেকার সরকার না, ওটাও অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবং সেখানেও উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে একটা নির্বাচন করেছিলেন। স্বাধীন বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে ভালো নির্বাচন এখনো সেই 91 নির্বাচনেই আমরা ধরি। সেই 91 সালের নির্বাচন মাত্র 3 মাসের মধ্যে যদি এরকম একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব হয়, তাহলে কেন 18 মাস 2 বছর বা তার থেকেও বেশি সময় নেওয়ার চেষ্টা করা হয়েছিল? আমি কি একটু যোগ করতে পারি এখানে? হ্যাঁ। এই কারণে যোগ করতে পারি, আপনি যখন জিজ্ঞেস করলেন যে লক্ষ্য কি ছিল, আমি বললাম যে নির্বাচন দেয়া। কারণ বিএনপি এখন এটাই বলছে যে শুধু নির্বাচন দেয়া ছিল, কিন্তু যে প্রেক্ষাপটে মূলত অন্তর্বর্তী সরকার এসছে
এবং তারপরে সামগ্রিক যা ছিল, আপনারা মাঠে ছিলেন এই গণ অভ্যুত্থানের সময়, আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এরপরে আসলে বাংলাদেশের যে অবস্থান ছিল তাতে কি আপনারও মনে হয় যে আসলে 3 মাসের মধ্যে নির্বাচন দিলে আপনাদের মানে এখন যেটা মানে ভোটের ফলাফল, বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে বিএনপির সামনে আসলে চ্যালেঞ্জগুলো কিরকম হতো? আপনার ওই 18 মাসে একটা অনভিজ্ঞ, একটা লোভী সরকার, একটা অনভিজ্ঞ, লোভী এবং ব্যাকড বাই একটি মহল, এই তিনটার সমন্বয়ে যে সরকারটা ছিল, সেই সরকারটা অথর্ব এবং কর্মহীন একটা সরকার ছিল। আপনি যদি নতুন বন্দোবস্ত চান, নতুন বন্দোবস্ত আপনি কোথায় করবেন? আপনি নির্বাচনের সময় আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণা করে না? সেই নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় কি বলে? আমি যদি ক্ষমতায় যাই, আপনি যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সামনের দিনগুলোতে দেশটাকে এইভাবে 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 পরিচালনা করব। তাহলে জনগণ আপনাকে সেইটা দেখে ভোট দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি করলেন যিনি বাংলাদেশে কখনো থাকতেন না, থাকতেন দেশের বাইরে, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, সেরকম একজন লোককে চেয়ারে বসিয়ে দিয়ে তারপরে ফরমায়েশি কিছু জিনিস সামনে নিয়ে আসলেন। সেগুলো কেন মেনে নেবে? ওনারা এই যে 17 বছরের বাংলাদেশে তাদের কি অবদান ছিল? তার বাপ দাদা 14 পুরুষ, আলী রিয়াজরা সহ যারা যারা এটার সঙ্গে জড়িত ছিল, তারা কেউ জেলে গিয়েছে? তারা মাঠে ময়দানে ছিল? তাদের 14 পুরুষের মধ্যে কেউ একটা মামলা খেয়েছে? উনি কি বুঝবেন ভাই ফ্যাসিবাদের মানে ফ্যাসিবাদের যে দংশন, এটা ওনারা কিভাবে বুঝবেন? এটা শুধুমাত্র ওই যে আমি আবার বলবো, একটা মহল কোনো না কোনোভাবে নির্বাচনের কথা বলেন, নতুন বন্দোবস্ত কথা বলেন, আর আলী রিয়াজদের কমিশনের বিভিন্ন আলোচনা বলেন, এইটা মিলিয়ে শুধুমাত্র নির্বাচনটাকে পিছানো। এর মাঝখানে এমন কিছু কাজ এই গভর্নমেন্টকে দিয়ে করানো হয়েছে যে কাজগুলো ছিল একটা অসৎ উদ্দেশ্য।